হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকেরই হচ্ছে সোমবার ঠিক 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর আজকের ভিডিওটা স্টার্ট করেছি একেবারে বলতে পারো এই যে বেলায় একটু খাওয়া দাওয়া হয় সেটা দিয়ে। সকালবেলা জাস্ট একটু মুড়ি দিয়ে চা খেয়েছিলাম, আর আগের দিনে রাত্রেবেলা যে রুটি করেছিলাম মায়ের জন্য, প্রত্যেক দিনই তো রুটি করতে হয়, তো সেই রুটি দুখানা আমি বেশি করে নিয়েছিলাম, কারণ আজকের হাজব্যান্ড অনেক সকালই কাজে বেরিয়ে গেছেন। এই 7:30 নাগাদ, 7:30 থেকে 8টার মধ্যে উনি বেরিয়ে গেছেন। তো ওনার জন্য রাত্রেবেলা সেই কারণে রুটি দুটো করে রেখেছিলাম। সকালবেলায় শুধু তেলে ভেজে দিয়েছি, উনি খেয়ে চলে গেছেন। আর এই যে এখন 9:30 মতো বাজে, এখন একটুখানি খিচুড়ি করে নিচ্ছি, যেহেতু সকালবেলায় শুধু মুড়ি দিয়ে চা খেয়েছি তো, আর অনেক সকালে যেহেতু খেয়ে নিয়েছি, তো একটু খিদে পাচ্ছিল, আর ঝট করে নাস্তা করার মতো একমাত্র খিচুড়ি আছে। তো এখানে এই যে একটুখানি খিচুড়ি করে নিচ্ছি, যদি থাকে দুপুরে খেয়ে নেবো, একটু যদি বেশিও হয়ে যায় সমস্যা নেই, আমি আর মা দুজনে খাবো। তো এখানে এই যে একটু ডাল ধুয়ে নিচ্ছি, চাল ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেবো। তারপরে কিন্তু দেখা যাক দুপুরে রান্নার কি করি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শ্বশুর বাড়িতে একটা মেয়ে তখনই সুখী হয় যখন তার হাজবেন্ড মনের মতো হয়। যার হাত ধরে সেই সংসারে আসছে বা নতুন সংসার জীবনে এন্ট্রি করছে, সেই মানুষটাই যদি ভালো হয়, তাহলে শ্বশুরবাড়ির প্রত্যেকটা ব্যক্তি ভালো না হলেও তার কোনো যায় আসবে না, কারণ তার হাজবেন্ড তার পাশে আছেন তাকে সাপোর্ট করার জন্য। আর সেই সাথে কিন্তু সবার খারাপ কথা বললেও সেই খারাপ কথাটার দিকে না তাকিয়ে ভালোটা যখন তোমার হাজবেন্ড তোমাকে বোঝাবেন বা তোমার হাজবেন্ড যখন তোমার পাশে দাঁড়াবেন, তখন কিন্তু অনেক বেশি মনের শান্তি এসে যাবে যে না, আর কেউ না হোক, আমি যেই মানুষটার হাত ধরেই সংসার জীবনে এসেছি, সে যখন আমার পাশে আছে, তাহলে আর আমার কাউকে দরকার নেই। তো এরকমই একটা ব্যাপার। তবে তোমাকে কিন্তু চেষ্টা করে যেতে হবে সবাইকে ভালোবাসার, সবার সাথে ভালো বিহেভিয়ার করতে। যে যেরকমই ব্যবহার করুক না কেন, তোমাকে চেষ্টা করতে হবে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে, এবং ফিরিয়ে দেওয়া না দেওয়া, মানে তার ভালো ব্যবহার না ব্যবহার সেটা ডিপেন্ড করে তার উপরে। তো জীবনে প্রত্যেকের কাছেই যে তুমি পারফেক্ট হতে পারবে এমনটা কখনোই ভাববে না। তো 5টা আঙুল কিন্তু কখনোই সমান হয় না, সবথেকে প্রথম কথা হচ্ছে এটা। তাই আমি আমার হাজবেন্ডের কাছে পারফেক্ট হলেও আর বাকিদের কাছে পারফেক্ট নাও হতে পারি, এমনই একটা ধারণা আমাকে রাখতে হবে। তো যাই হোক, এই কথাগুলো এই কারণেই বললাম, কারণ মনের মধ্যে একটা মানে কি বলবো, উৎসুক হচ্ছিল, খুব মনের মধ্যে কিছু কষ্ট চাপা ছিল, যেগুলো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। সে কারণে কথাগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যে জীবনে চলার পথে আর যাই হোক, আর শ্বশুরবাড়িতে আর কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক, তোমার হাজবেন্ড যদি তোমার পাশে থাকে, তোমায় সাপোর্ট করে, সবথেকে বড় কথা তোমাকে যদি বিশ্বাস করে, তাহলে আর কিছুরই দরকার নেই, যেটা আমি মনে করি। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। আর এখানে এই যে খিচুড়িটা অলমোস্ট আমি বানিয়েও ফেললাম, একদম সিম্পল চাল ডাল আলু দিয়ে, আলুটা একটু ভেজে নিয়েছি, তাহলে টেস্টটা ভালো হবে। তো এবার সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটু মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু এখানে 4টে সিটি দিয়ে নেবো, নিয়ে ঢাকা বন্ধ করে রেখে দেবো যতক্ষণ না এটা রুম টেম্পারেচারে আসছে, মানে যতক্ষণ না এর হাওয়াটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এমনি রেখে দেবো, ঢাকনা খুলবো না। মানে যতটুকু বাকি থাকবে ওই মানে প্রেশারের মধ্যেই হয়ে যাবে। তো যাই হোক, এখানে খিচুড়িটা করে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা যারা ঘরের বউরা রয়েছি, যারা নতুন সংসার জীবন শুরু করেছো আর কি,
তাদের সূত্রে বলি, যারা নতুন জীবনে এন্ট্রি করেছো, সংসার জীবনে এন্ট্রি করেছো, তাদেরকে একটা কথাই বলবো, যখন তুমি শ্বশুরবাড়িতে কোনো কাজ করছো, যদি কারোর কাছে সেই কাজটা ভালো না লাগে বা কারোর কাছে যদি সেই কাজটা তোমার কাজটা যদি কারোর পছন্দ না হয়, তাহলে সেক্ষেত্রে বলবো তুমি মন খারাপ করবে না। তুমি এটাই ভাববে যে যারা নিজেরা কিছু করতে পারে না, একমাত্র তারা প্রত্যেকের খুঁত ধরেই বেড়ায়, আমি যেটা মনে করি। তো যখন একটা মানুষ সব কিছু জীবনে করতে পারে, তখন কিন্তু সে অন্য মানুষের কখনোই খুঁত বা কমিটা খুঁজে বের করে না। তার মধ্যেকার যে খামতিটা রয়েছে সেটা কিন্তু কখনোই খুঁজে বের করতে পারে না। আর যারা কিছুই করতে পারে না, তারাই কিন্তু একমাত্র সবার খামতি খুঁজে বার করে, সবার মধ্যে কি ভুল আছে কি না আছে এগুলো করার জন্য সময় পায়। আর যারা জীবনে অনেক ব্যস্ত, তারা কিন্তু এসবগুলো করার সময়ই পায় না, অর্থাৎ যেটাকে বলে পরনিন্দা পরচর্চা, সেটাই বলছি। তো সে কারণেই তোমাদেরকে বলছি যে তোমরা অন্যের কথায় কান দিও না। হ্যাঁ, যদি তোমার কাজটা পছন্দ না হয়, নেক্সট টাইম চেষ্টা করো আরেকটু ভালো করতে। তার সত্ত্বেও যদি না তার পছন্দ হয়, তাহলে আর কিছু করার নেই গো, তুমি সেইভাবেই করে যেও। আর সে যখন কোনো কথা বলছে, আল্লাহ পাক আমাদের দুটো কান হয়তো এই কারণেই দিয়েছি যে একটা কান দিয়ে কথা শোনো আর একটা কান দিয়ে কথাটা বের করে দাও, ব্যাস। কথার কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ আল্লাহ পাক বলেছেন আমার সব থেকে বড় নিয়ামত হচ্ছে ধৈর্য, আর সব থেকে বড় নিয়ামত হচ্ছে চুপ করে থাকা, যেটা সবাই পারে না। তুমি যদি জীবনে চুপ করে থাকতে পারো আর কোনো মানুষের কটু কথা যদি এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিতে পারো না, তাহলে দেখবে জীবনে তোমার থেকে বড় সুখী মানুষ আর জীবনে তোমার থেকে আল্লাহ পাকের পছন্দ ব্যক্তি আর কেউই হতে পারে না। তো এটুকুই বলার ছিল। তো আশা করছি কথাগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। এই একটা লাইকের মাধ্যমেই আমার এই ভিডিওটা অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে, মানে ব্রেকফাস্টের খাওয়া দাওয়া শেষ করে আজকে দুপুরে একটুখানি কুমড়োর ছক্কা করে নিলাম, আর একটু কলমি শাক আর বর্মা শাক ভাজা করে নিচ্ছি। কলমি শাক বর্মা শাক কিন্তু অনেকদিন থেকে খাওয়াই হচ্ছিল না, মা তুলে নিয়ে এসেছিলেন কালকেরে, তো কালকেরে বেছে রেখে দিয়েছিলাম সন্ধেবেলা, বেছে কুটে একেবারে কুচিয়ে রেখেছিলাম, কালকে বিকালে মা তুলেছিলেন। তো সেটাই এখন এই যে ভাজা করে নিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে লাল করে নিয়ে এভাবে শাক ভাজা করলে না খেতে কিন্তু বেশ লাগে। তো এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। তো এভাবে কিন্তু শাকটাকে আমি ভাজা করে নিচ্ছি, নিয়ে তারপরে কুমড়োটা কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যেই বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। তো আজকে দুপুরে এটুকুই খাওয়া দাওয়া ছিল। আর আজকের ভিডিওটা না খুব কমের মধ্যে রেখেছে, জানো তো, কারণ এই যে একটু শরীরটা খারাপ লাগছিলো, কেন জানি না, মানে হঠাৎ করে শরীরটা একটু অস্বস্তি ভাব লাগছিলো, মানে হয়তো শরীরটা খুব দুর্বল লাগছিলো। আমার মনে হয় না আমার একটু প্রেশারটা ডাউন হয়ে গেছে, তাই রান্না করতে করতে হঠাৎ করেই শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে আমি কিন্তু গোসল করতে চলে গিয়েছিলাম। গোসলটা শেষ করে ছাদে গিয়ে আমি ক্যামেরাটা অন করলাম, মানে গোসলটা করার পর শরীরটা একটু বেটার ফিল হচ্ছিলো আর কি, তো যে কারণে ক্যামেরাটা অন করার আবার সাহস পেয়েছি। তো যাই হোক, এখানে আমার শাক ভাজাটা কমপ্লিট হতে থাক, আর সেই সাথে কিন্তু আজকে রান্নাবান্না এখানে আমি শেষ করে দেবো। তো এই যে শাক ভাজাটা, এই যে একটুখানি কড়া করে ভাজলে না আমার বেশ ভালো লাগে, মানে একদম ঝরা মানে ঝুরঝুরি বা ঝুরি যাকে বলে, ওইভাবে ভাজা করলে বেশ ভালো লাগে। তো একজন ভাজা করে আমি দেখেছি একদম ন্যাদে মতো, মানে কাদা মতো, ওরকম না ঠিক ভালো লাগে না আমার, ঠিক এরকম একটু ঝুরি মতো হবে, বা শাক ভাজাটা খেতে কিন্তু বেশ লাগে, মানে তেল মতো হবে। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আর বিছানার চাদর তুলে দিয়েছিলাম। আজকে তো সকালে না অনেক জামা কাপড় ছিল না, খুব অল্প স্বল্পই জামা কাপড় ছিল, তো সেগুলোকে সকালে আর ধুইনি, ভেবেছিলাম গোসল করার সময় একেবারে ধুয়ে নেবো 2-4টে কাপড়। তো বিছানার চাদরটাও সেই সাথে তুলে দিলাম, ভাবলাম এই সুযোগে কেচে নিই, কারণ আমি না গোসল করার সময় কাপড় কাচতে আমার বেশ ভালো লাগে। মনে হয় গোসল করার সময় আমাকে যদি দুবলো কাপড় দেওয়া হয় আমি কাচতে পারবো। আর সকাল দিকে কি হয় বলো তো, জামা কাপড় অনেক বেশি কাচতে গেলে ভিজে যেতে হয়, তো সেই ভেজা জামা পরে থাকতে আবার কেমন একটা লাগে, মানে গায়ে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব লাগে। তো সেই কারণে গোসল করার সময় জামা কাপড় কাচতে আমার বেশ ভালো লাগে।
তো যাই হোক এখানে গোসলটা সেরে জামা কাপড়গুলো ছাদের মধ্যে মেলবো। আর এই যে মেয়েকে নিয়েই এসেছি, কারণ মেয়েও খুব দুষ্টু করছিল, জ্বালাতন করছিল, তো ওকে নিয়েই এলাম। তো এখন ঘড়িতে মোটামুটি 12:30টার মতো বাজতে যায়, বাজেনি এখনও। তো 12:30টার মতো বাজতে যাই। তো আমি নিচে গিয়ে নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করবো, যেহেতু আজকে খুব তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। যেহেতু সকাল সকাল উঠেছি, তো সেই কারণে সকাল সকাল উঠলে না সব কাজ হয়ে যায়, জানো তো। এই যে বললাম আমি আজকে 6:30 না 6:45টার মতো উঠেছি, হাজব্যান্ড সকাল সকাল কাজে গেছে না, সেই কারণে সকাল সকাল উঠেছি, মানে সব কাজ একদম তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই রাত করে শুলে কি হয় না, একদম সকালে উঠতে পারি না। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। তো ঘরে এসে এবারে কিন্তু মেয়েকে মায়ের কাছে দিয়ে দিলাম, দিয়ে আমি আগে নামাজটা সেরে নেব, নিয়ে তারপর একটুখানি কোরআন তেলাওয়াত করব মেয়েকে নিয়ে। মা ততক্ষণে গোসলটা সেরে নেবেন। আর একটুখানি আর কি কোরআন তেলাওয়াতটা যেদিন যেদিন সময় পাই না, সেদিন একটুখানি করে চেষ্টা করি। প্রত্যেক দিন হয়তো 1-2 পাতা করে পড়া হয়, খুব একটা বেশি পড়া হয় না, কিন্তু যেদিন অনেকটা পরিমাণে সময় পাই সেদিনকে 100 পারা পুরোটা কমপ্লিট করে নিতে পারি। তো আমার শ্বশুর আব্বা মারা গিয়েছিলেন ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসের আগে একটা খতম করার খুবই ইচ্ছে আছে, অর্ধেক আমার হয়ে গেছে, মানে 13-14 সেপারা আমার হয়ে গেছে। আর বাকিটা কিন্তু এই কদিনের মধ্যেই আমাকে শেষ করতে হবে, মানে ডিসেম্বরের আগে কিন্তু আমি খতমটা করে দেবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করে খাওয়া দাওয়া করে এইভাবেই আজকের সারাটা দিন কাটিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।